অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর খুব বেশি রেস্ট নেওয়ার সময় পাচ্ছে না কিংবা পরিকল্পনা আঁকার সময় পাচ্ছে না বাংলাদেশ। কারণ একদিন পরেই বাংলাদেশকে খেলতে নামতে হবে ভারতের বিপক্ষে সুপার এইটের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের। বাংলাদেশ সময় মানে রাত 8:30 22 জুন ম্যাচটা খেলবে বাংলাদেশ এবং ভারত। সেই ম্যাচে নামার আগে বাংলাদেশের যে আজকে ম্যাচটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই ম্যাচের প্রেস কনফারেন্সে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলছিলেন যে এই ম্যাচটা তারা যদি হয়তো জিততে পারেনি, অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা যদি জয় তুলতে পারেনি, তাদের প্রচেষ্টা থাকবে আফগানিস্তান এবং ভারতের বিপক্ষে একটা দুটো জয় তুলে নিয়ে তারা ভালো একটা অবস্থান রাখছে। তিনি বোঝাতে চেয়েছেন যে সেমিফাইনালে একটা ইকুয়েশন থাকবে তখন হয়তো বা তারা ভারতের বিপক্ষে জয়ের জন্যই খেলতে নামবে। কিন্তু কথা হচ্ছে ভারতের বিপক্ষে আপনি আসলে জয়ের জন্য খেলতে নামলে আপনাকে আসলে সেই ধরনের পারফরমেন্সটা দিতে হবে। আপনি এই টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা যে ধরনের পারফর্ম করেছে সেই পারফরমেন্স দিয়ে আপনি ভারতের বিপক্ষে মানে জিততে পারবেন কিনা এটা আপনাকে ভাবতে হবে। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন। কারণ দেখুন এই টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারতের বিপক্ষে। সেই ম্যাচে ভারত আগে ব্যাটিং করেছিল, 182 রান করেছিল এবং বাংলাদেশ সেইটা জবাব দিতে নেমে 122 রান করেছিল। এই যে প্রায় 60 রানের একটা হার, আপনাকে তার মানে হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের একটা বড় ফারাক আছে। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স যে আহামরি বিশ্বকাপের মঞ্চে তো আসলে একটা দুটো বড় পারফরমেন্স আর কিন্তু আসলে সেইভাবে ভারতের বিপক্ষে কখনোই ভালো করতে পারেনি বাংলাদেশ। এখন কথা হচ্ছে 22 তারিখে যে ম্যাচটা হবে সেই ম্যাচে কি বাংলাদেশে ভালো করার সম্ভাবনা আছে? বাংলাদেশি সমর্থক হিসেবে আপনি হয়তো ভাবতেই পারেন না, বলতেই পারেন যে হ্যাঁ, ভারতের বিপক্ষে যখনই বাংলাদেশে একটা ম্যাচ হয় তখন একটা ইন্টেন্স থাকে, সমর্থকদের একটা চাওয়া পাওয়ার ব্যাপার থাকে, আশা থাকে। কিন্তু মাঠের ক্রিকেটে কিন্তু আমরা সেটা খুব বেশি দেখি না। কিন্তু ভারত যে দল এখন যে পারফর্ম করছে সেই দলকে আপনি যদি টেক্কা দিতে চান আপনাকে অনেক পরিকল্পনা অনেক সলিড হতে হবে এবং সেই পরিকল্পনাটা আপনাকে মাঠে কী করতে হবে, এক্সিকিউট করতে হবে। আপনি যদি ঠিকঠাক এক্সিকিউট করতে পারেন সেই ক্ষেত্রে হয়তো ভারতকে আপনি কোনো একদিন বাগে পাবেন এবং সেই বাগে পেলে আপনাকে অবশ্যই সেই সুযোগগুলো নিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে ভারতকে যদি আপনি হারাতে চান আপনাকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি আগে ব্যাটিং করেন বা পরে যখনই ব্যাটিং করেন না কেন আপনাকে ব্যাটিংটা ভালো করতে হবে। এই যে টুর্নামেন্ট, পুরো টুর্নামেন্ট জুড়ে আপনি দেখেন এখন মধ্যে বাংলাদেশের একজন ব্যাটসম্যান শুধু হাফ সেঞ্চুরি করেছেন, 30+ হয়তো 220 ইনিংস আছে। কিন্তু আপনি যখন এই 5টা ম্যাচ খেলার পরে প্রত্যেকটা ম্যাচে আপনি 7-8 জন করে ব্যাটসম্যান খেলাচ্ছেন, 5টা ম্যাচ যদি আপনি চিন্তা করেন প্রায় 40 জন ব্যাটসম্যান, মানে আপনি যদি এক এক করে হিসাব করেন 40 জন ব্যাটসম্যান ব্যাটিং করেছেন, সেখান থেকে মাত্র একটা হাফ সেঞ্চুরি, মানে বাকি 39 জন কিংবা 40 জন আসলে কেউ হাফ সেঞ্চুরি করতে পারেন। তার মানে বুঝতে হবে যে ব্যাটিংয়ে আসলে কতটা কনসার্ন, কতটা আসলে খরা যাচ্ছে বাংলাদেশের ব্যাটিংয়ে। এই ব্যাটিংয়ে যদি ভালো করা যায়, লিটন দাস, তানজিদ তামিম কিংবা আরও যারা আছেন তারা যদি ভালো করতে পারেন সেই ক্ষেত্রে হয়তো আপনি ভারতের বিপক্ষে বা ভারতকে একটা চ্যালেঞ্জ জানাতে পারেন। জিতবেন কি জিতবেন না সেটা আসলে অনেক পরের কথা, দূরের কথা। আর তার আগে আপনার আসলে চ্যালেঞ্জ করার মতো ম্যাচে 20 ওভার টিকে থাকার মতো একটা পরিস্থিতি ব্যাটিং যখন আপনি আগে করবেন তখন আপনাকে সেটা অবশ্যই করতে হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশের বোলাররা খুব ভালো করছে। আপনি হয়তো পরের ম্যাচে ভারতের বিপক্ষে যে ম্যাচটা হবে সেই ম্যাচেও আপনি হয়তো সেই ভালো বলিংটা এক্সপেক্ট করবেন, যাতে করে মুস্তাফিজ, তানজিম হাসান, সাকিব, রিশাদ হোসেন কিংবা আরও বাকি যারা আছে তারা যেভাবে বলিং করছে সেই বলিংটা যেন কন্টিনিউ করতে পারে। যেহেতু ভারতের বিপক্ষে ম্যাচ, আজকে যে ম্যাচটা হয়েছে বা অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই ম্যাচের একাদশ থেকে কিছু পরিবর্তন আসতে পারে। যদি টুর্নামেন্টের শেষ দিক পর্যায়ে চলে এসেছে বাংলাদেশ হয়তো কিছু পরিবর্তনের চেষ্টা করবে। আর কিছু পরিবর্তন আসলে ফোর্সলি হয়তো হতে পারে, যেটা হচ্ছে যে আপনি শেখ মেহেদীর কথা বলতে পারেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি খেলেছিলেন, তার একটা বড় কারণ ছিল যে যেহেতু শুরুতেই ট্রাভিস হেড এবং ডেভিড ওয়ার্নার ব্যাটিং করেন, দুজনই বাহাতি, তাদের বিপক্ষে যদি একজন অফ স্পিনারে খেলানো হয় সেটা কার্যকরী হতে পারে। সেটা কিন্তু অনেকটা কার্যকরী হয়েছে। তিনি হয়তো উইকেট পাননি, কিন্তু দেখুন 11.2 ওভার খেলা হয়েছে, তিনি যেখানে 4 ওভার বোলিং করেছেন, 4 ওভারে মাত্র 22 রান দিয়েছেন, যদি উইকেট লেস, কিন্তু তিনি কিন্তু রানটা আটকে দিয়েছেন। এটা বাংলা যদি 170-80 রান করতে পারতো সেক্ষেত্রে কিন্তু তার এই যে ওভারটা, এই 4টা ওভার, এটা কিন্তু খুবই ভাইটাল হতে পারতো। তিনি তার কাজটা করে ফেলেছেন। কিন্তু কথা হচ্ছে তিনি কি ভারতের বিপক্ষে সুযোগ পাবেন বা খেলতে পারবেন? আমার কাছে মনে হয় না তিনি ভারতের বিপক্ষে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তিনি হয়তো প্রস্তুতি ম্যাচে খুব ভালো বোলিং করছিলেন ভারতের বিপক্ষে, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে খেলার চান্সেসটা কম। কারণ ভারত আপনি যদি দেখেন বাহাতি ব্যাটসম্যান হিসেবে শুধু আছেন ঋষভ পান্ত এবং সে পরের দিকে আছেন হচ্ছে শিবম দুবে। তারও নিচে যদি আপনি চিন্তা করেন রবীন্দ্র জাদেজা
পর্যন্ত ব্যাটিং যাবে কিনা সেটা আসলে সন্দিহান। এবং রবীন্দ্র জাদেজা যদি ব্যাটিং করেন সেটা আসলে দিতে পারে আপনি হয়তো মেহেদিকে খেলানোর বোলিং করানোর প্রচেষ্টা চালাবেন না। আর সেই ক্ষেত্রে হচ্ছে আপনি পান্ত এবং দুবের বিপক্ষে বোলিং করার জন্য আপনি হয়তো শেখ মেহেদিকে আপনি হয়তো খেলানোর কথা ভাববে না। সেক্ষেত্রে হয়তো শেখ মেহেদির মানে একটা পরিবর্তন আসতে পারে। সেই ক্ষেত্রে তার পরিবর্তে হয়তো আমরা আবারও জাকের আলীকে দেখতে পাই। জাকের আলী অনেককে দেখা যেতে পারে, যদিও তিনি পারফর্ম করতে পারছেন না। কিন্তু আসলে এই টুর্নামেন্টে বাংলাদেশের কেউই আসলে সেভাবে, মানে বিশেষ করে ব্যাটসম্যানদের কথা বলছি, কেউই সেভাবে পারফর্ম করতে পারেনি। আপনি হয়তো আসলে পারফর্ম না করার পরও যে বাংলাদেশের যে রীতিটা হয়ে গেছে যে একজন পারফর্ম করবে না, তার পরিবর্তে যিনি আসবেন তিনিও নন পারফর্মারে একজন আসবেন, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। বাংলাদেশের ক্রিকেট তোলে খুবই নর্মাল একটা জিনিস। সেইটা ভেবেই হয়তো সেটা করে হয়তো জাকের আলী অনেককে বিবেচনা করা হতে পারে। কারণ যদি অ্যান্টিকের উইকেটটা যদি ব্যাটিং উইকেট, হৃদয় যেভাবে ব্যাটিং করেছেন সেই এরকম যদি ব্যাটিং করা যায়, জাকের যদি সেটা গ্র্যাব করতে পারেন, সেইটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অ্যাডভান্টেজ বা ভালো হতে পারে। আরও দুটো পরিবর্তন আমার কাছে মনে হয়, যেটা হচ্ছে যে হতে পারে, সম্ভাবনা আছে, সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম এই টুর্নামেন্টে একেবারে ফ্লপ। তাকে নিয়ে অনেক বেশি আশা করা হচ্ছিল, অনেক ভাবা হচ্ছিল যে তিনি হয়তো বাকিদের চেয়ে একটু আলাদা পারফর্ম করবেন। সৌম্য লিটনরা যখন পারফর্ম করছিলেন তিনি দ্বিপাক্ষিক সিরিজে ভালো করছিলেন, কিন্তু বিশ্বকাপে যখন তিনি এলেন তিনি কিন্তু রান করতে পারছেন না। তিনি প্রথম দুটো ম্যাচে খুব সম্ভবত 9 এবং 5 রান করেছিলেন সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে। পরে যে ম্যাচটা খেলেছিলেন নেদারল্যান্ডের বিপক্ষে, সেখানে হয়তো তিনি 35 রানের একটা ইনিংস খেলেছেন। তারপরে যে দুটো ম্যাচ খেলেছেন নেপাল এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে, দুটো ম্যাচে তিনি ডাক মেরেছেন, দুটো ম্যাচে তিনি প্রথম ওভার আউট হয়ে গেছেন। নেপালের বিপক্ষে তিনি প্রথম বলে ডাউন দ্য উইকেট এসে খেলতে গিয়ে আউট হয়েছেন। আজকের ম্যাচে তিনি মিচেল স্টার্কে বলে বোল্ড হয়ে ফিরে গেছেন। তিনি ছন্দে নেই, তার একেবারে খুব বাজে একটা সময় যাচ্ছে। তার পরিবর্তে হয়তো আবার একবার সেই সৌম্য সরকারকে দেখা যেতে পারে, যে সৌম্য সরকার রান করতে পারছেন না, অফ ফর্মের কারণে একাদশ থেকে জায়গা হারিয়েছেন, সেই সৌম্য সরকারে হয়তো আরেকজন মানে পারফর্ম করতে না পারা আরও একজনের জায়গায় তিনি হয়তো জায়গাটা নেবেন। বাংলাদেশে একটু আগে যেটা বললাম যে বাংলাদেশের রীতিটাই আসলে এমন। ভারতের বিপক্ষে যেহেতু বাংলাদেশ আসলে বাংলাদেশের মানে সৌম্য সরকার যেহেতু খেলার অভিজ্ঞতা আছে, সেই ক্ষেত্রে হয়তো তাকে একটু প্রেফারেন্স দেওয়া হতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু তানজিদ আসলে রান করছে না, সেক্ষেত্রে তিনি ওই সুযোগটা পেতে পারেন। এই দুটো পরিবর্তন। আরও একটা পরিবর্তন আমি চাইবো, বিশেষ করে মানে এটা আমার চাওয়া, যে এরকম একটা পরিবর্তন হলে মনে হয় বাংলাদেশের জন্য বেটার হতে পারে। আর সেটা হচ্ছে যে আপনি জানেন যে ওপেনিংয়ে রোহিত শর্মা, বিরাট কোহলি। রোহিত শর্মার একটা বড় উইক জোন আছে, সেটা হচ্ছে বাঁহাতি পেস বলারের বিপক্ষে। আপনি বাঁহাতি পেস বলারকে আপনি যদি লাস্ট 3টা ম্যাচ দেখেন, তিনি পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা খেলেছেন সেখানে তিনি শাহিন শাহ আফ্রিদি বলে আউট হয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে ম্যাচটা খেলেছেন সেই ম্যাচে তিনি সৌরভ নেত্রাওয়ালকারের বলে আউট হয়েছেন। গত ম্যাচ যেটা খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে, সেখানেও তিনি ফজল ফারুকের বিপক্ষে আউট হয়েছেন। অর্থাৎ তিনি যে লাস্ট 3টা ম্যাচ ব্যাটিং করেছেন, সেই 3টা ম্যাচেই তিনি কিন্তু বাঁহাতি পেসারের বিপক্ষে তিনি আউট হয়েছেন। এই বছরের কথা যদি আমি চিন্তা করি, তিনি 13 ওভার ব্যাটিং করেছেন, সেই 13 ওভারের মাঝে 5 বার বাঁহাতি ব্যাটসম্যানের বিপক্ষে আউট হয়েছেন। এখন এই যে তার যেখানে একটা উইক জোন আছে, দুর্বল জায়গা আছে, সেখানে আপনাকে অ্যাটাক করতে পারে। রোহিত শর্মা যখনই বাংলাদেশের বিপক্ষে বড় ইনিংস খেলার সুযোগ পায়, সে একাই ম্যাচটা জিতিয়ে দেয়। আপনার মনে থাকার কথা, লাস্ট 2022 ডিসেম্বর খুব সম্ভবত, বা 23 ডিসেম্বর, সেই সময় বাংলাদেশ একটা সিরিজ খেলতে এসেছিল তারা। সেইখানে কিন্তু তিনি ইনজুরি নিয়ে যখন শেষের দিকে ব্যাটিং করেছিলেন, হাতের ইনজুরি নিয়ে, তারপরও ম্যাচটা একেবারে প্রায় জিতিয়ে নিয়ে গিয়েছিলেন। তার আগে বিশ্বকাপের ম্যাচ যদি আপনি দেখেন, সেই বিশ্বকাপের ম্যাচগুলোতে তিনি সবসময় ভালো খেলতেন। 2015 বিশ্বকাপে তিনি ভালো করেছিলেন। তো বাংলাদেশ বিপক্ষে তিনি সবসময় ভালো খেলেন। তো এরকম একজন ব্যাটসম্যানকে আপনার আটকানোর জন্য একটা বাঁহাতি পেসার দরকার। আপনার একাদশে মুস্তাফিজ আছে, কিন্তু মুস্তাফিজের সমস্যা যেটা হচ্ছে, আপনি মুস্তাফিজকে ডেথ ওভারের জন্য রেখে দিচ্ছেন। মুস্তাফিজকে আপনার নতুন বলা হয়তো 2 থেকে 3 ওভার বোলিং করাবেন না, সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা একটা বাঁহাতি পেসার লাগবে। সেইটা অপশন হতে পারে শরীফুল ইসলাম। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ম্যাচ খেলার সুযোগ পাননি। সেই ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি আঙ্গুলে চোটে পড়েছিলেন, সেই ম্যাচে কিন্তু তিনি 26 রান দিয়ে একটা উইকেট পেয়েছিলেন। সেই ম্যাচে খুব ভালো বোলিং করেছিলেন, সেইটা হয়তো এখন তাকে মোটিভেট করতে পারে। এখন শরীফুল যদি এই ম্যাচে ফেরানো যায়, সেই ক্ষেত্রে কিন্তু রোহিত শর্মাকে আটকানো সম্ভব হতে পারে। সেই সঙ্গে দেখুন তাদের আরও ডানহাতে ব্যাটসম্যান আছে, তাদের জন্য একটা যেহেতু অ্যাওয়ে সুইং করতে পারেন, ইন সুইং করতে পারেন শরীফুল, সেইটা হয়তো তাকে কাজে দিবে, বাংলাদেশের জন্য হয়তো কাজে দেবে। এখন কথা হচ্ছে যে যদি
শরীফুলকে একাদশে খেলানো হয়, তাহলে বাংলাদেশ থেকে একাদশে বাদটা পড়বেন কে? আপনি তো আসলে পেসার, আপনি কাকে বাদ দিবেন? সেই ক্ষেত্রে আমার যেটা চয়েস সেটা হচ্ছে যে তাসকিন আহমেদ ইনজুরি থেকে ফেরার পর এখন পর্যন্ত সেইভাবে নিজের রিদমটা ফিরে পাননি, সেইভাবে পারফর্ম করতে পারেননি। তাসকিন আহমেদকে আমরা যেরকম চিনি জানি, লাস্ট দুটো ম্যাচ যদি আপনি দেখেন সেইভাবে তার বলিংটা খুব ভালো ছিল না। লাইন লেন্থে একটু ঝামেলা হচ্ছে, তিনি হয়তো একটু জোরের উপর বল করার চেষ্টা করছেন, এই উইকেটগুলোতে একটু স্লোয়ার খুব কাজে দিচ্ছে, সেইটা না করে তিনি জোরের উপর বল করছেন, সেই কারণে হয়তো তিনি একটু খরুচে হয়ে যাচ্ছেন মানে বাকি বোলারদের তুলনায় আর কি। শরীফুল সেই ক্ষেত্রে স্লোয়ার ডেলিভারি করতে পারেন, ইন সুইং করতে পারেন, আউট সুইং করতে পারেন, সেইটা একটা বেস্ট চয়েস হতে পারে। তাসকিন যদি বাদ পড়ে সেই ক্ষেত্রে তিনি যদি খেলেন সেটা আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য লাভ হবে। তবুও দেখা যাক, টিম ম্যানেজমেন্ট তো অবশ্যই একদিন সময় আছে, টিম ম্যানেজমেন্ট চিন্তা করবে যে কোনটা তাদের জন্য বেস্ট পসিবল অপশন, কিন্তু আমার কাছে মনে হয় তিনটা পরিবর্তন আসতে পারে। দর্শক আপনাদের কি মনে হয় যে আপনার এই একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা? ভারতের পক্ষে বাংলাদেশের সুযোগই বা কতটুকু দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেন্ডজির সাথে থাকুন।